আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই আতিজ শানশান। সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করব এবং এই আলোচনার জন্য দুজন অতিথিরই মধ্যে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে এসে উপস্থিত হবেন। আমরা তার আগে আলোচনা শুরু করি। আমরা যেটি আজকের বিষয় নির্ধারণ করেছি, গন্তব্যের পথে ভোট, সংস্কার কবে, সেটি নিয়ে একটু জানতে চাই। শুরুতে অ্যাডভোকেট হুমায়রা নূর, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা যেটি দেখলাম যে আপনাদের যে মূল দাবি, আপনারা বেশ কিছুদিন ধরেই বলে আসছেন সংস্কার, বিচার, এরপরে নির্বাচন, বা বিচার, সংস্কার, এরপরে নির্বাচন। বিচারের দাবি, বিচারের প্রক্রিয়া এখন শুরু হয়েছে। আমরা দেখছি গণহত্যার বিচার চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেটিও যদি বিচারের মধ্যে ধরেন, বিচার প্রক্রিয়া তো হয়তো লম্বা সময়, তবে নিষিদ্ধ তো হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এবং এরই মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই মাসে সব দলের অর্থাৎ ঐকমত্য কমিশনের বৈঠকের আলোকে একটি জুলাই চার্টার ঘোষণা হবে, যেটি সংস্কারের রূপরেখা। তার মানে কি এই যে আপনাদের দাবি পূরণ হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়ার পথে, তাহলে তো নির্বাচনে আর কোনো আপত্তি থাকার কথা নয়। ধরেন নভেম্বরে নির্বাচনে হলেই কি আপনাদের কোনো আপত্তি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সৌরভ ভাইকে এবং উপস্থিত দর্শকদেরকে। আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমাদের প্রশ্নের সাথে সাথে আপনি আমাদের যেই দাবিগুলো সেটাও তুলে ধরেছেন। সেটা হচ্ছে জুলাই চার্টার, জুলাই প্রোক্লেমেশন চেয়েছিলাম, সেটা এখন দাঁড়িয়েছে জুলাই চার্টারে। আর বিচার, সংস্কার এবং নির্বাচন। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওই সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করা হবে। এই যে প্রমিসটা, এই প্রমিসটা আমরা ডিসেম্বরের 31 তারিখেও পেয়েছিলাম, যে জানুয়ারির 15 তারিখে সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা জুলাই প্রোক্লামেশনটা পাবো। সেটা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারপর যখন আমরা আন্দোলন করলাম দুটো দাবিতে, একটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাই প্রোক্লামেশন, দুইটা দাবি আমাদের এমনভাবে মেনে নেওয়া হয়েছে এইভাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে একটা ভালো ভূমিকা নেওয়ার ব্যাপারে সরকার উদ্যোগ নেবে এবং সংশ্লিষ্ট যেই বিচার বিভাগ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও সেইভাবে সহযোগিতামূলক কাজ করবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছিল যে 30 কার্যদিবসের মধ্যে জুলাই প্রোক্লেমেশনটা আমরা দেখতে পাবো। 30 কার্যদিবস কিন্তু প্রায় শেষ, এখনও কিন্তু জুলাই প্রোক্লেমেশনের কোনো আসলে একটা বাস্তব রূপরেখা আমরা এখনো জানতে পারি নাই যে কবে কোন দিন ঘোষিত হচ্ছে। তো এই যে পরিস্থিতি, বারবার করে কিন্তু আমাদেরকে আজ নয় কাল, আজ নয় কাল করে আমাদেরকে ঘোরানো হচ্ছে। তো আমাদের যে আস্থার যে বিচ্যুতি হচ্ছে সেই জায়গাগুলো থেকে আমরা আসলে যতদিন না পর্যন্ত আমরা সংস্কারের বাস্তব রূপরেখা দেখতে পাবো, যতদিন না জুলাই প্রোক্লেমেশনটা হাতে পাবো, চোখে দেখতে পাবো, পড়তে পারবো, সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা তো শুধু আমার দাবি না, সারা বাংলাদেশের। জুলাই চার্টার, আমি একটু যোগ করি, জুলাই চার্টার এবং জুলাই প্রোক্লেমেশন কি আলাদাভাবে আপনারা বলতে চাইছেন, যে যেটি সংস্কারের রূপরেখা একটা, যেটিকে জুলাই চার্টার হিসাবে বলা হচ্ছে, আর আপনাদের তো ঘোষণাপত্র ছিল, সেটিকে আলাদা করে দেওয়ার কথা বলছেন নাকি একসাথেই যেটা হওয়ার কথা? এখন তো শুনছি একসাথেই দিবে, কিন্তু আমাদের দাবিটা কিন্তু ছিল জুলাই ঘোষণাপত্র যেটা, সেই দাবিটা থেকে কিন্তু এখন সরকার থেকে সেই দাবির যেই ঘোষণাপত্রের জায়গাটা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তো জুলাই চার্টারের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে ঘোষণাপত্র সেটাও সেখানে সন্নিবেশিত হবে সংস্কারের মাধ্যমে। তো এই যে জিনিসগুলো সেটা কিভাবে আসলে আমরা দেখতে পাবো, সেটাও একটা বড় ব্যাপার। এখনো তো আলোচনার মধ্যে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমরা আশা রাখি যে সবাই ঐক্যমত হয়ে অন্তত জুলাইয়ের যে প্রোক্লেমেশনটা, জুলাইয়ের যে ঘোষণাটা, যেটার জন্য জাতি অধীর আগ্রহে বসাচ্ছে, সেটা আমরা দেখতে পাওয়া উচিত। এটা নিয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই, এইটা একটা জিনিস। আর সংস্কারের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাতি হিসেবে বারবার রাজনৈতিক দলের কাছে প্রতারিত হয়েছি। কিভাবে 90-এর গণ অভ্যুত্থানে যে 3 দলীয় জোটের রূপরেখা হয়েছিল, সেইটার যেই বাস্তব
রূপ আমরা আশা করেছিলাম সেটা কিন্তু জাতি দেখতে পায় নাই। তো বিভিন্ন সময়ে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা কিন্তু রাজনৈতিক দলের হাত ধরে যে সংস্কার হবে বলে যেই প্রতিজ্ঞা বাঙালির কাছে করা হয়, যেই বাংলাদেশের মানুষের কাছে করা সেই প্রতিজ্ঞা কিন্তু ধরে রাখার প্রমাণ আমরা দেখি না। সেই জন্য আমরা কোনোভাবে এটা মানতে রাজি না যে আগে নির্বাচন তারপর সংস্কার। আমরা বাংলাদেশি প্রত্যেকটা মানুষের একটাই দাবি যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরশাসক না তৈরি হয়, আর কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রীয় কোনো রাজনৈতিক দল যাতে কোনোভাবেই স্বৈরশাসক হিসেবে গড়ে উঠতে না পারে। সেটা যদি আমি যেই রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি সেই রাজনৈতিক দল যদি কোনোদিন ক্ষমতায় যায় তারাও যাতে সেটা না করতে পারে, সেইটার জন্য এই সংস্কারটা প্রয়োজন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা নিয়ে কেন দ্বিমত পোষণ হচ্ছে সেইটা আসলে খুবই একটা চিন্তার বিষয়। কারণ আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে যেই কালচারের মধ্যে আপনি এই পরিস্থিতিটা, স্বৈরশাসনের পরিস্থিতিটা যেই কাঠামোটা রেখে দেন, তাহলে আসলে কোনোদিনই আপনি প্রতি 5 বছর না প্রতি 3 বছরেও যদি ইলেকশন করেন কোনো লাভ নাই। আপনার কাছে জানতে চাইবো, সেটার উপায় নিয়ে আমি জানতে চাইবো। তবে তার আগে একটু সোহরাবের কাছে জেনে আসতে চাই, যেটির প্রশ্নের উদ্রেক করেছেন আপনি, যে 90-এর যে 3 দলীয় জোটের যে রূপরেখা, সেটি নিয়ে একটু সোহরাবের কাছে জানতে চাই যে সেই রূপরেখার তো বাস্তবায়ন হয়নি, আমরা যেটি দেখলাম বা সেই সময় যেটি ছিল। তো এখন সবাই স্বাক্ষর করলে সেটি যে বাস্তবায়ন হবে, বা এই দলগুলোই তো তখনকার সময় ছিল, হয়তো তখন আওয়ামী লীগ যুক্ত ছিল, এখনকার সময় আওয়ামী লীগ যুক্ত নেই এই প্রক্রিয়ার সাথে বা ঐকমতের সাথে, এইটি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি আছে? ধন্যবাদ আপনাকে এবং হুমায়রা নূরকে শুভেচ্ছা। আমরা নবীন নেতৃত্ব চাই, তারুণ্য চাই, কিন্তু হুমায়রার কথার মধ্যে বেশ হতাশা দেখলাম যে উদ্যম, এবং সেটা কিন্তু তার একার নয়, পুরো জাতির, মানে যারা জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন, বা যার অবস্থান থেকে তাদের মধ্যে সেই ঐক্যের প্রক্রিয়াটা অনেকটাই শিথিল হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে কি হবে না কি হবে না, এখন সংস্কার, নির্বাচন, বিচার এটাকে আলাদাভাবে দেখার, পুরোটাই হচ্ছে এক সূত্রে গাথা বিষয়। জুলাই ঘোষণাপত্র বা সনদ কেন হচ্ছে না, এখন বিএনপি তো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করে যে তারা এনসিপির হয়ে কাজ করে, তারা নতুন দলের এনসিপির যাতে রাজনৈতিকভাবে নির্বাচনের সুযোগ হয় আর সুবিধা হয় সেভাবে দিন তারিখ ঠিক করেছে বা সেভাবে নীতি কৌশল নিচ্ছে। এখন এনসিপিও কিন্তু আবার এই সরকারের প্রতি যে পুরোপুরি আস্থা আছে সেটা মনে হলো না, এবং বিশেষ করে হুমায়রা নূরের কথায়। তাহলে এই সরকার টিকে আছে কীভাবে, এটা একটা প্রশ্ন। বা সরকার কতটা টিকে আছে? একটা সরকার মানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে সরকার থাকতে পারে, শেখ হাসিনা শেষ 10 বছরে সেটা চেষ্টা করেছে, সেটা একটা থাকা, আর জনগণের হৃদয়ে থাকা, মানে জনগণের আস্থার উপর টিকে থাকা, সেই আস্থাটা যে অনেকখানি শিথিল হয়ে গেছে এটি স্বীকার করতে হবে। এবং সেটি প্রধান উপদেষ্টার লন্ডনের সংবাদ সম্মেলনেও তাকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং তাকে জবাব দিতে হয়েছে, এবং তিনি বলছে আমরা সব কিছু পারিনি। এখন জুলাই সনদ নিশ্চয়ই একটি সনদ হবে, এবং এটা আমরাও আশা করেছিলাম যে এটি জুনের মধ্যেই হবে, কারণ 1 মাসের সময় নেওয়া হয়েছিল, কিন্তু এখন জুনের মাঝামাঝি প্রায়। তো এটা কীভাবে হবে, আবার সবাই এটা মানবে কি না, নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক, জুলাই সনদ নিয়ে যদি বিতর্ক থাকে, সংস্কার নিয়ে বিতর্ক, তাহলে আমরা কোথায় পৌঁছাবো, গন্তব্য কোথায়, এটা একটা প্রশ্ন। কিন্তু আবার এই গন্তব্যের এসব ব্যাপারে মীমাংসা না হলে নির্বাচন আটকে থাকবে, সেটাও কিন্তু কাম্য নয়। সবটা মিলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সরকারকে এগোতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থান আছে। এটা কিন্তু সরকারের জন্য একটা সমস্যা, যে কাউকে খুশি করতে গেলে কেউ বেজার হয়, কেউ বেজার হলে কাউকে অন্য পক্ষই হয়। পারস্পরিক আস্থাটা থাকা দরকার। সেটি এনসিপি বিএনপির ক্ষেত্রে যেমন, জামাত ইসলাম বা অন্যান্য দলের ক্ষেত্রে, বাম দলগুলোর ক্ষেত্রে এক ধরনের আস্থার ঘাটতি আছে। এই ঘাটতিটা কাটানো দরকার নির্বাচনের জন্য অবশ্যই,
সংস্কারের জন্য এবং বিচারের জন্য। যদি সেটা কাটানো না যায় তাহলে কিন্তু একটা দেশ সংকটে পড়বে। কিছুদিন আগে যেমন একটা সংকটে পড়েছিল যে আমার যতটা মনে পড়ে, বিএনপির কর্মসূচি ছিল নগর ভবন কেন্দ্রিক, এবং তার বিপরীতে একই দিনে এনসিপি কর্মসূচি নিল নির্বাচন কমিশন ঘেরাও, এবং দুটো এক ধরনের মুখোমুখি, যে এরা নগর ভবন ঘেরাও করেছে, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করছি। এবং এর মধ্যে এনসিপির একজন নেতা তো বললেন যে এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না, মানে এই নির্বাচন কমিশন আমরা মানি না, মানে পুনর্গঠনের কথা বলছে। এখন ধরুন সব কিছু হয়ে গেল, কিন্তু যে কোনো একটি দল যদি বলে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না বা নির্বাচন হলে আমরা যাব না, তাহলে তো সব কিছু, সব সনদ, সব আকাঙ্ক্ষা, সব কিছু ভেস্তে যাবে। একটা জায়গায় ন্যূনতম স্থানে মানে ন্যূনতম মতকে আসতে হবে, না হলে কিন্তু যে যার মতো করে, এবং সে একটা নৈরাজ্যের ছাপ মানে পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেটা কাটিয়ে কিভাবে উঠবে সেটি সরকারেরই দায়িত্ব প্রধানত, তো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সেটি পারবে না। তারপরও মানুষ, আমরা যতই নির্বাচনের কথা বলি, যতই সংস্কারের কথা বলি, যতই বিচারের কথা বলি, এটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু। আর নির্বাচনটা হচ্ছে দিন তারিখ নিয়ে মানুষ একটা ভোট দেবে। একটা সুষ্ঠু নির্বাচন, যেটি প্রধান উপদেষ্টা বলছেন সেরা নির্বাচন দিতে চায়, সেই নির্বাচনটা তো একটা সংস্কার। তা সুতরাং আমরা এই নির্বাচনটা করতে পারি কি না, আমার তো যথেষ্ট অনেকের মধ্যেই এই সংশয় আছে। সাইফুল ভাই আসছেন, তিনি একটি দলের প্রধান, তো তিনিও বলবেন যে তার মাঠের যে নেতাকর্মী বা সাধারণ মানুষ কি মনে করে। সাধারণ মানুষ গত বছর জুলাই আগস্টে যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা এই 10 মাসে পূরণ করতে পেরেছে। আর অনেকগুলো আমিও হুমায়ুন নূরের সাথে একমত, সবগুলো কিন্তু নির্বাচন বা সংবিধান সংশ্লিষ্ট না, সংবিধানের সাথে যুক্ত না। যেগুলো প্রশাসনিকভাবে করা যেত, যেগুলো নির্বাহী আদেশে করা যেত, সেই সংস্কারগুলো কেন হল না? পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এর সাথে তো রাজনৈতিক দলগুলোর খুব একটা সম্পর্ক নেই। মানে সম্পর্ক নেই মানে কেউ বাধা দেবে, কেউ আপত্তি করবে না। কারণ ন্যায় বিচার, মানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, কেউ বাধা দেবে না। প্রশাসনে জবাবদিহি আনার জন্য যদি করা হয়, পুলিশ প্রশাসনের যে জবাবদিহির আদায়ের জন্য করা হয়, কে বাধা দেবে? অন্তত প্রকাশ্যে কেউ বলতে পারবে না, ভিতরে যে থাকে। প্রশাসনের সংস্কারের প্রস্তাব আসার সাথে সাথেই প্রশাসনের সংস্কারে সম্প্রতি যেটা হলো না, এর আগে হলো, এর আগের বারও হলো, আবার সম্প্রতি যেটা হয়েছে, এটা তো অন্যায়, একটা নিবর্তনমূলক আইন। মানে আগেরটা আসছে, আগেরটা হচ্ছে যে প্রশাসনে এখন 26টি ক্যাডার আছে, প্রশাসন ক্যাডার সব কিছু দখল করে আছে, 25 ক্যাডার সেটি মানতে চাচ্ছে না। প্রশাসন সংস্কার কমিশন অনেকটা কিন্তু 25 ক্যাডারের পক্ষে তাদের অবস্থান, যে কারণে একটা অচল অবস্থা, এটা বাস্তবায়ন হচ্ছে না। সরকারকে ঠিক করতে হবে, কিন্তু সরকার এই যে নিজে আপদ ডেকে আনলো কেন? যে কোনো সরকারি কর্মচারীকে 8 দিনের মধ্যে তাকে পদচ্যুত করতে হবে, এই মনোভাবটা কেন? তাহলে কি সংস্কার হলো? এটাই তো হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে, এটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে। এই আইন করে যদি কেউ সংস্কারের কথা বলে, সেই সংস্কার তো জনগণ মানবে না। আবার আপনি যদি জোর করে মানানো, এক সময় না এক সময় প্রশ্নবিদ্ধ হতে হবে, জবাবদিহি করতে হবে, যেমনটি আজকে জবাবদিহি করতে হচ্ছে আওয়ামী লীগকে। জি, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আরও আলোচনা করব, আর ফিরবো। তার আগে একটু আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে। নির্বাচনের তারিখ নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলেন, প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে তারিখটি দিয়েছে, সেটিতেও আপনাদের যদিও আপত্তি রয়েছে ডিসেম্বরের মধ্যে কেন নয়, এবং এপ্রিলের প্রসঙ্গে আপনি সহ বা অন্যান্য যারা ডিসেম্বরের নির্বাচন চাইছেন, তারা বেশ কিছু যুক্তির উদাহরণ টেনেছেন, যে বিশেষ করে রোজা, পাবলিক পরীক্ষা, ঝড় বৃষ্টি, এই কারণে আসলে এপ্রিলে নির্বাচন হওয়া সম্ভব নয়। আমি একটু পেছনের কয়েকটি তথ্য দিয়ে একটু আপনার কাছে প্রশ্নে আসতে চাই। 2015 সালে এসএসসি এইচএসসি পরীক্ষার মধ্যেই হরতাল করেছে বিএনপি সহ 20 দলীয় জোট।
এর আগে 2013 সালে জামাত হরতাল ডেকেছিল রমজানের মধ্যেই। তো রাজনৈতিকভাবে এইসব কর্মসূচি কি আসলে নির্বাচনের চেয়েও মানে কম ক্ষতি করে কিনা? নির্বাচন কি এই হরতালের চেয়ে বেশি ক্ষতি করে কিনা পরীক্ষা কিংবা এই রমজানের? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন দুই আলোচক হুমায়রা নূর এবং আমার প্রিয় কবি লেখক জনাব সোহরাব হাসান। দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আপনাদের জন্য শুভকামনা। আমার সামনে যদি কোনো বিকল্প না থাকে তখন একটা প্রশ্ন, যেহেতু আমার সামনে অনেকগুলো বিকল্প আছে, সেই বিকল্প কি? বিকল্প হচ্ছে আমরা বলেছি যে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদের নির্বাচন চেয়েছি। কেন চেয়েছি? আমরা যুক্তি দিয়ে সরকারকে বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি। আমরা বিচারের ব্যাপারে প্রত্যেকেই আমাদের পাবলিক অবস্থান আছে, কমিটমেন্ট আছে। আমরা বলেছি বিচারটা জোরদার করতে হবে, দৃশ্যমান করতে হবে, এবং এই সরকার বিচারের কয়েকটা গুরুত্বপূর্ণ বিচার তারা যদি প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করে যেতে পারে, নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এ ব্যাপারে সরকারের প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা আছে। সংস্কারের প্রশ্ন আমি বহুবার বলেছি, 5 আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আপরাইজিংয়ের পরে আমরা কথাটা রেজ করিনি। এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 বছর 7 বছর আগে থেকে, আর আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম আমরা তো আজ থেকে 3-3.5 বছর আগে থেকে আমরা বলে আসছি পুরনো জমানায় ফেরার কোনো সুযোগ নেই। তাহলে রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার একটা ডেমোক্রেটিক ট্রানজিশন লাগবে। 21 শতাব্দীর উপযোগী একটা জবাবদিহিমূলক, দায়বদ্ধ রাষ্ট্র, সরকার, সংবিধান, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে আপনাকে রিঅর্গানাইজ করতে হবে, রিফর্ম করতে হবে। এই সরকার যদি কোনো কিছু নাও করে, ধরুন আমি বলছি যুক্তির খাতিরে, তারা কিছুই করলো না, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো পাবলিক কমিটমেন্ট আছে, তাদেরকে, এটা তো একটা খণ্ডকালীন সরকার, তাদের তো জনগণের কাছে অ্যাজ সাচ আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, সমর্থন দিয়েছি, তাদের নৈতিক দায় ছাড়া তাদের তো অন্য কোনো দায় নেই। কিন্তু রাজনৈতিক দলগুলোকে তো দেশ চালাতে হবে, বিভিন্ন দল, বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন চেহারাই সেটা হতে পারে, আমাদের তো দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা তো নিশ্চয়ই সেটাকে আমরা এগিয়ে নেব। তো কথাটা এই জন্য এসছে যে, আর সরকার যেটা বলে আসছেন 17 বছর ধরে, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা লন্ডনে তিনি আজকে আবার সে কথাটা পুনরায় তিনি উক্তি করেছেন। তিনি এটা অসাধারণ একটা আনন্দ ঘন, অবাধ, নিরপেক্ষ সেরা নির্বাচন উপহার দিতেন। সেরা নির্বাচনের জন্য এপ্রিল মাসটা কি এটা সেরা সময়? এটা বোঝার জন্য সাধারণ কাণ্ডজ্ঞানের মানে এইটুকু যথেষ্ট। আপনি যে কথাগুলো বললেন, সময়, পরীক্ষা, রোজা, আবহাওয়াগত, তারপরে তার যেটা বৈরী একটা যে অবস্থাটা, যেখানে আপনার সামনে বিকল্প আছে, যেখানে আপনার সামনে বিকল্প আছে, এবং আমরা বলেছি যে কেন বিচারের কাজটা সরকার ভিত্তিটা তৈরি করবেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট বিচার কাজকে তারা এগিয়ে নেবেন। এ ব্যাপারে প্রত্যেকেরই তাদের অবস্থান আছে। সংস্কারের ব্যাপারে, এ ব্যাপারে আমরা বলেছি ইতিমধ্যে ঐক্যমত কমিশন তার দ্বিতীয় রাউন্ডের আলোচনা এক পর্যায়ে আমরা শেষ করেছি। আমরা বলেছি যদি সদিচ্ছা কাজ করে, যদি কাজের গতি বাড়ানো যায়, জুন মাসের বাকি দিনগুলোর মধ্যেই কোথায় ন্যূনতম ঐক্যমত, বোঝাপড়া একসাথে হয়ে আমি মনে করি জুলাইয়ের প্রথম বা মধ্য জুলাইয়ের মধ্যে, জুলাই সনদ বলি অথবা জাতীয় সমঝোতা সনদ বলি, সেখানে আমরা স্বাক্ষর করতে পারবো। অনেক প্রশ্নে আমাদের দ্বিমত থাকবে, ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে নিশ্চয়ই সমস্ত প্রশ্নে একমত হবে না, এমনকি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একমত নাও হতে পারি, সেটার সম্ভাবনাই হচ্ছে বেশি। এবং সরকার তো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা কোনো রাজনৈতিক পক্ষ না, মানে থিওরিটিক্যালি তারা কোনো পক্ষ তাদের অবলম্বন করবার কথা না। তারা কোথায় দাঁড়াবেন? আমি আবার ধার করি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যৌক্তিকভাবে বলেছেন যেখানে রাজনৈতিক দলগুলো ন্যূনতম একমত হবে সেটাই হবে ভিত্তি, তাহলে সেটাও কিন্তু বড় কোনো সংকটের কথা না। ওনাদের যতগুলো প্রস্তাবনা আছে কিন্তু যেখানে আমরা একমত হতে পারবো, সেটা হলে বাকি থাকে নির্বাচন। সেই নির্বাচন আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি কি কেন ডিসেম্বরের পরিবর্তে কেন আরো 3.5 মাস বেশি সময় লাগবে, তিনি কি এটা অনেকদিন আগে বলেছেন যে ছোট প্যাকেজ হলে, মানে তার ভাষায় যদি বলি সেটি ডিসেম্বরের আগে, যদি বড় প্যাকেজ অর্থাৎ বড় সংস্কার করতে চায়, এটা কোনো যুক্তির কোনো বক্তব্য না। এই কথাটা সরকারের দিক থেকে ছোট বড়র কোনো প্রশ্ন। আমরা বলেছি যেগুলো প্রয়োজনীয় সংস্কার, যেগুলো জরুরত আছে,
এবং যেসব ব্যাপারে আমরা সবাই একমত হতে পারবো। আমরা এখানে 4 জন বসে আছি, যদি কোথাও আমাদেরকে একমত হতে, কোন জায়গায় আমরা একমত হব? আমাদের 20টা মতামত থাকতে পারে, 5টা প্রশ্নে যদি আমরা 4 জন একমত হতে পারি, সেটাই আমাদের ঐক্যমতের ভিত্তি। সরকার দাঁড়াবে সেখানে, তাহলে সরকারের সফল হওয়ার সম্ভাবনা বেশি। সরকারের নিশ্চয়ই বিরোধ জিয়ে রাখা, বৈরিতা তৈরি করা নিশ্চয়ই সরকারের কাজ না। তাহলে বাকি থাকে নির্বাচন, আর নির্বাচন কমিশন তারাও তো ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচনী তাদের প্রস্তুতি অব্যাহত আছে। আমি মনে করি সেই জায়গাগুলো থেকে সরকার যে তাদেরকে যারা বুদ্ধি দিয়েছেন এপ্রিল মাসটা, তারা খুব হঠকারী বুদ্ধি তারা দিয়েছেন। এটা কোনো সাধারণ কাণ্ডজ্ঞানের কোনো পরিচয় বহন করে না। কারণ আমার সামনে যেহেতু অপশন আছে, আমার সামনে ডিসেম্বর আছে, আপনার সঙ্গে ভাই আমার যদি বোঝাপড়া থাকে, 31শে ডিসেম্বরের পরে যদি 15 জানুয়ারি যায়, যদি আমি বুঝি যে আরও কিছু কাজ আছে, তার জন্য 15 দিন 1 মাসও লেগে যেতে পারে, বা ধরুন 31শে জানুয়ারি পর্যন্ত আমার লেগে যেতে পারে, যদি আপনি আমাকে বোঝাতে পারেন, তাহলে আমি কি সেটা আপত্তি করব? আমি সেটা অস্বীকার করব না। একটা যুক্তির কথা, আলাপ আলোচনা করে আমি মনে করি এখনো সুযোগটা আছে। এবার 13 তারিখে পরশুদিন প্রধান উপদেষ্টা তারা যে আলোচনা করবে, আমি নিশ্চয়ই মনে করি যে অসাধারণ একটা সুযোগ তৈরি হয়েছে। সরকারের দিক থেকে পরিষ্কার করে কিছু হয়তো অফার করবার আছে বলেই আমার ধারণা। সেই জায়গা থেকে আসলে আমি মনে করি এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, আমরা নিশ্চয়ই সে আশাই করি যে নিশ্চয়ই সংকট কাটিয়ে উঠবে, এবং পাশাপাশি ডিসেম্বরে হোক বা এপ্রিলের বা জানুয়ারিতে হোক, এর মধ্যে যেহেতু ঘোষণা একটি এসছে, আমরা আশা করি এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে। প্রশ্ন আসছে যে তাহলে সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়াটি কি হবে, সেটি নিয়ে একটু জানতে চাইবো, কারণ এটি নিয়ে এখনো দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। যেটি বলছিলাম যে সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়াটি আসলে কি হবে, যে সংস্কারগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, সেটি যেটি সৌরভ ভাই বলছিলেন যে বেশ কিছু তো সরকার চাইলেই করতে পারত, সেখানে বাধা হয়তো সরকারের এক ধরনের সদিচ্ছার ঘাটতি কিনা এখনই বলা যাবে কিনা, যাই হোক সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু যেই জায়গাতে সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে, এই সব বিষয়গুলো আপনারা কি ভাবছেন, কিভাবে এই পুরো সংস্কার প্রক্রিয়াটি আসলে বাস্তবায়ন হবে? আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তাটা কি, সেটা একটু আগে আমার কথায় বলেছিলাম, যে যাতে আবার কোনো স্বৈরশাসক না তৈরি হয়। এই বাংলাদেশে যে সংবিধানটা তৈরি হয়েছিল, সেটা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সরকার নিজেদের প্রয়োজনে সেটাকে পরিবর্তন করেছে এমনভাবে যাতে তারা তাদের ক্ষমতাটাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত, কেউ তো ভেবেছিলেন মরার আগ পর্যন্ত ক্ষমতাতেই থাকবো, আল্লাহ না চাইলে তারা সেটা সুযোগ হয় না। কিন্তু আসলে আমার রাষ্ট্র কাঠামোটা তো সংবিধানটাকে যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটা পরিবর্তন করার জন্য এখন যেটা গুরুত্বপূর্ণ, সেই সাংবিধানিক সংস্কার করার জন্য আমরা যেটা দাবি করেছিলাম সেটা হচ্ছে গণভোট। যদি গণভোট হয়, তাহলে ওই যে বারবার সবাই রাজনৈতিক যেই দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে মানুষের দোহাই দেয়, সেই মানুষই কিন্তু সিদ্ধান্ত নিবে গণভোট হলে যে সংবিধানের ঠিক কতটুকু পরিবর্তন হবে বা কতটুকু পরিবর্তন হবে না। হ্যাঁ, তো এই জন্য গণভোটটা গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান, উনিও কিন্তু গণভোটের কথা বলেছিলেন, এবং গণভোটের যে চিন্তাটা, যেই আইডিয়াটা ওনার কাছ থেকেই কিন্তু বাংলাদেশে আবার করে নতুনভাবে এসছিল। কিন্তু এই জিনিসটাই যখন আমরা বলি, তখন আমরা সবার শত্রু হয়ে যাই। এতে তো যারা নির্বাচন চান, তারা এই গণভোটের আয়োজন করতে আপত্তি কেন, এই জিনিসটা আমার ঠিক বোধগম্য হয় না। তো সংবিধান সংস্কারের বিষয়ে আমরা গণভোটের দাবি করেছি। এছাড়া যে মৌলিক সংস্কারগুলো দরকার, খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার, সেই সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই। সে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাহী আদেশে কিছু সংস্কার হতে পারে। সেই সংস্কারের ক্ষেত্রে আমরা যে বাধাগুলো সম্মুখীন হই, সেটা হচ্ছে কিছু রাজনৈতিক দল যে পুরনো ধ্যান ধারণা, সেখান থেকে কিছুতেই বের হয়ে আসতে চায় না। আবার আপনি যদি বলেন বুঝি না বুঝতে চাইলে তো ডায়ালগটা জরুরি, সেই ডায়ালগে আসতেও কিন্তু চায় না, বা একটা প্রপার কনভারসেশনের জন্য যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা আমি তো মনে করি যে দেশের স্বার্থে সবাইকে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা উচিত। আমি কদিন আগে শুনলাম আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে সরকারের সাথে যাতে খুব বেশি বৈরী মনোভাবের সাথে যাতে আচরণ না করা হয়। তা আমি তো মনে করি যে উনার নেতাকর্মীদের উপর যে উনার যে নির্দেশনাটা, সেইটা শুধু উনার না, দেশের আপামর সমস্ত রাজনৈতিক দলের প্রতি উনি একজন সিনিয়র নেত্রী হিসেবে এই নির্দেশনাটা দিয়েছেন। এটা আমি সরকারের সাথে আপোষ করার ক্ষেত্রে বলছি না। আমি মনে করি উনার যেই বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা এই জন্যই ছিল যে দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা ঐক্যের ভিত্তিতে সংস্কার
সংস্কার করে নির্বাচনটা হওয়াটা জরুরি। এই জন্যই আপনি গণভোটের কথা বলছিলেন, সেটি হলে তো জাতীয় নির্বাচন আরো পিছিয়ে যাবে না? না না, আপনি জাতীয় নির্বাচনের একই সাথে কিন্তু জাতীয় নির্বাচন এবং সংস্কারের বিষয়ে যেই নির্বাচনটা সেটা হওয়া সম্ভব, একই সাথে হওয়া সম্ভব সেটি বলছেন। আমি একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি বলা যায়, যেহেতু বেশ কিছু সংস্কার বাস্তবায়ন শুরু হয়নি। আর এর আগে আমরা সৌরভের কাছে জানতে চাইছিলাম যে এর আগে যে 3 দলীয় রূপরেখা যেটি ছিল 90-এর আন্দোলনের পরে আপনাদের, সেটিও তো বাস্তবায়ন হয়নি। তাহলে এখনো যেহেতু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তাহলে গণভোট হলে সমস্যা কি যদি একই সাথে একটি গণভোটের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া হয়? প্রথম প্রশ্ন যে মানে যদি গণভোটও হতে হয় তাহলে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হতে হবে। গণভোটটা কি কি প্রশ্নে গণভোট? ধরুন তারা আমাদেরকে যে স্প্রেডশিট দিয়েছেন 166টা, সেখানে প্রশ্ন আছে। তো তাহলে আপনি কতটা প্রশ্নে আপনি গণভোট হবে কি 166টা প্রশ্নে? গণভোট হবে কোন ভিত্তিতে? রাজনৈতিক দলগুলো যেসব প্রশ্নে একমত হতে পারছে। খেয়াল করেন, আমরা 4টে যদি রাজনৈতিক দল করি, আমি গণভোটে যাব কোন প্রশ্নে? আমি কি আমার ইন্ডিভিজুয়াল এজেন্ডা নিয়ে গণভোটে যাব, নাকি আমরা 4 জন ন্যূনতম যে প্রশ্নে একমত হতে পারবে সেখানে? প্রথম প্রশ্নটা হলো এইখানে, যেসব প্রশ্নে আমরা একমত হতে পারবো, যদি আপনি গণভোটও যেতে চান তাহলে সেসব প্রশ্নে গণভোটে যাওয়া। তো এটা গেল একটা বিষয়। আমরা গণভোটটা বিবেচনায় নিইনি এই কারণের জন্য যে আমরা যেহেতু সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে আমি আসলে আগে আপনারা প্রথম যে পাঠ আলোচনা করেছেন, আমি একমত আপনাদের সাথে যে 10 মাসে এরকম অসংখ্য বিষয় ছিল যেগুলো নিয়ে সাধারণভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো বিরোধিতা নেই, বরঞ্চ সম্মতি আছে বা ঐক্যমত আছে। কিন্তু 10 মাস পার হলো, সরকার এখনও কিছু কিছু উদ্যোগ হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো মতৈক্যের জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ কোনো সংস্কার আমরা এখনও দেখিনি। তাহলে তার দায় দায়িত্ব নিশ্চয়ই সরকারকে সেটা গ্রহণ করতে হবে। যে আপনি 10 মাস পার করে ফেললেন, আপনি এখনও পর্যন্ত কোনো ইফেক্টিভলি আপনি রিফর্ম যেগুলোর ব্যাপারে আমাদের বড় কোনো দ্বিমত নাই, সেসব ব্যাপারে কেন আপনি উদ্যোগটা গ্রহণ করেননি? আরেকটা প্রশ্ন, তারপরে আপনি এখন যে ঐক্যমত কমিশন যে আলোচনাটা করছে, তারা ঐক্যমতে যদি জুন মাসের মধ্যে, যেটা আমরা আশা করতে চাই, সরকার কোথায় দাঁড়াবে, ঐক্যমত কমিশন কোথায় তারা ভর করবে দিন শেষে আলাপ আলোচনা করার পরে যেখানে ন্যূনতম মতৈক্যের জায়গাটা তৈরি হয়েছে সে জায়গাগুলোতে, সেটা সংবিধানে যদি কোনো সংস্কারের প্রশ্ন ওঠে, নিশ্চয়ই তার জন্য পপুলারলি ইলেক্টেড জনপ্রতিনিধি লাগবে, মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে, মানুষের সম্মতি লাগবে, এবং সেই সম্মতিটা আসতে পারে একটা নির্বাচনে, একটা গ্রহণযোগ্য অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে। এবার গ্যারান্টি ক্লজটা কোন জায়গাতে, যেটা আমি আপনার এর আগে উল্লেখ করেছিলাম, সরকার যদি কোনো সংস্কারও না করে, বিদ্যমান ব্যবস্থা রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল সরকারও চালাতে পারবে না। গোটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে, একটা যে আধা নৈরাজ্যিক অবস্থা দাঁড়িয়েছে, যেখানে সব কিছু প্রায় ভেঙে পড়েছে, যেখানে নির্বাহী বিভাগের অধীনে অন্যান্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা হয়েছিল, এরকম জায়গা থেকে সেজন্য বলেছি যেহেতু আমরা একমত, সুতরাং সেসব প্রশ্নে আমরা বলেছি যে যেসব বিষয় সংবিধান সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেগুলো আপনি ইলেকশনের পরে যে পার্লামেন্ট গঠন হবে, সে পার্লামেন্ট আলোচনা করে তারা সেখানে যেগুলো আমরা একমত হব, যেগুলো, কারণ তার আগে তো আপনি জুলাইয়ের সঙ্গে আপনি স্বাক্ষর করছেন, এর আগে তো আপনি 3 দলীয় রূপরেখা, না তখন ঠিক আছে সেই, কিন্তু আপনি কি জবরদস্তি করে কি আপনি আমাকে স্বাক্ষর করাবেন? না, কিন্তু জবরদস্তি করে হয়েছে সেটা বাস্তবায়ন না। তাহলে আমি তো যেখানে একমত হচ্ছে, আমরা এবার একটা সনদে স্বাক্ষর করছি, আমরা এবার দলগুলো সেই সনদে স্বাক্ষর করছি, এটা অনেকটা ম্যাগনা কার্টার মতন, এবং এটা একটা জনগণের কাছে সকল রাজনৈতিক দল, জনগণকে, বিশ্ববাসীকে সাক্ষী রেখে আমি অঙ্গীকার করছি। আপনি বলতে চাইছেন যে এই ভরসাটা রাখতে হবে নির্বাচিত, কারণ আপনি ওটা করার এরপরও তারা যদি কেউ যদি ওখানে সরে যায়, তারা তো বিট্রায়ার হিসেবে তারা চিহ্নিত হবে, তারা বিশ্বাস ভঙ্গের দায় তারা অভিযুক্ত হবেন এবং মানুষ বিচার করবে। এইটুকু ভরসা রাখতে হবে রাজনৈতিক দলগুলোর। বলতে চাইছেন সৌরভের কাছে জানতে চাই, আমরা দেখলাম যে এই প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে ঈদের আগের দিন
এটির রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর। নির্বাচন সংক্রান্ত সংশয় দূর করার জন্য 1970 সালের মতো একসঙ্গে সংবিধান সংস্কার সভা ও জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলছে অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংস্কারের এই গুরু দায়িত্ব কোনো অজুহাতেই জাতীয় সংসদের কাছে দেয়া যাবে না, নির্বাচনের চাপে সংবিধান দেয়া যাবে না। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। খুব কঠিন মন্তব্য করা কঠিন নয়, সমাধান খুঁজে বের করা কঠিন। রাষ্ট্র সংস্কার আন্দোলন অনেক আগে থেকেই তারা মৌলিক অনেকগুলো বিষয়ে সংস্কারের কথা বলে আসছে। এখন আমরা কি পেলাম? একটা হচ্ছে যে গণভোটের দাবি, যেটি হুমায়রা বললেন, আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, আরেকটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তাহলে 3টা নির্বাচনে যেতে হবে। আমাদের এখানে গণভোটের উদাহরণ খুব সুখকর নয়, কারণ 2 সামরিক সরকারের আমলে 2টি গণভোট হয়েছে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। এনসিপি গত 2.5 মাস হলো, আপনাদের কত 3 মাস, 28 তারিখ থেকে আজকে, আচ্ছা 3-4 মাসে এনসিপি এখনো গঠনতন্ত্র করেনি। আর বিএনপি এবং জাতীয় পার্টিটা উদ্ভট অন্যরকম, তারা গঠনতন্ত্র আগে ঘোষণা করেছে, দল গঠন করেছে পরে। কারণ ওই গঠনতন্ত্রের ভিত্তিতেই 18 দফা এবং 19 দফা, দেখুন একটা দফা কম এরশাদের, জিয়াউর রহমানের 19 দফার আর উপর গণভোট নেওয়া হয়েছিল। 19 দফায় বিপুল সংখ্যক মানুষ, কোথাও কোথাও 110 ভাগও বলা হয় যে তারা গণভোটের পক্ষে দিয়েছে, আবার অনেক জায়গায় হয়তো কমও দিয়েছে, এরশাদও তাই। তাহলে এই গণভোট কি বিশ্বাসযোগ্য? এখন আমরা সত্যিকারভাবে, হ্যাঁ, জুলাই সনদ একটি ভিত্তি হতে পারে আমাদের রাজনৈতিক ঐকমত্যের। পরবর্তীকালে কি হবে সেটি গত 10 মাসের অভিজ্ঞতা কিন্তু খুব আমাদের আশান্বিত করে না। 10 মাসে কোন ক্ষেত্রে সংস্কার হয়েছে? অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, বাণিজ্য ক্ষেত্রে বলুন, আপনার গণমাধ্যম বলুন, প্রশাসন বলুন, পুলিশ বলুন, কোন ক্ষেত্রে হয়েছে? একটি স্বৈরাচারের দোসর হিসাবে যারা চিহ্নিত তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেটি তো একটি আইনানুগ পদ্ধতিতে হয়নি সব ক্ষেত্রে। অনেক জায়গায় তো মব জাস্টিস বা মব ভায়োলেন্সের মাধ্যমে হয়েছে। আপনার জায়গায় কাউকে মনে হলো যে এ স্বৈরাচারের দোসর, এই চেয়ারে বসতে পারবে না, তাকে উঠেই দিয়ে আরেকজনকে বসালেন। আরেকজন বলল যে না, যাকে বসিয়েছেন সেও তো স্বৈরাচারের দোসর। জনপ্রশাসন তো এই অবস্থা চলে আসছে। যাই হোক, তারপরও তো আমরা নৈরাজ্যের মধ্যে থাকতে পারি না। মানে একটা আশা দেখতে চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারে একটা মতৈক্য হবে। প্রথম দফায় হয় নাই, দ্বিতীয় দফায় যদি না হয় তাহলে নির্বাচন অনিশ্চিত হবে, সংস্কারও অনিশ্চিত হবে, বিচার অনিশ্চিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আরেকটি কথা বলি, গণভোট হলো, যদি বিএনপি গণভোটের যে ইস্যুতে গণভোট হলো, 5 দফা 10 দফা বা এই গণতন্ত্র জুলাই সনদের উপরই গণভোট হলো, যদি গণভোটের পক্ষে ভোট না আসে তখন তো পুরো এই সরকারের অস্তিত্ব, রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এবং একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়বে। কিন্তু জনমত যদি বিপক্ষে থাকে তাহলে, হ্যাঁ, জনমত, যেমন বিএনপি অনেক ব্যাপারে, ধরেন বিএনপি বা এই যে এনসিপি বললেন, আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলন বললেন, এমনকি কোনো বাম দল বললেন, তাদের অবস্থান থেকে বাম দলগুলোর অবস্থান থেকে খুব বিএনপি পার্থক্য নয়, ডান দলগুলোর ইসলামী দলগুলো থেকে অনেক পার্থক্য। বিএনপি এখন মাঠের যে চিত্র, বিএনপি যদি এই গণভোটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা পাশ করানো কিন্তু খুবই কঠিন। তো সুতরাং গণভোটটা এই মুহূর্তে কোনো সমাধান না। হ্যাঁ, যে কোনো বড় ইস্যুতে গণভোট হতে পারে এবং আমি মনে করি সংবিধানে গণভোট থাকা দরকার, কিন্তু সেটি এই নির্বাচনের আগে না পরে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটি নিয়ে পাশাপাশি আরও একটু বিষয় রয়েছে আলোচনার জন্য, আমরা তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, আবারও আলোচনায় ফিরছি। দর্শক, আবারও একটি বিরতি দিয়ে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। লড়াই হবে তখন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই। শুরুতে সৌরভের কাছেই জানতে চাই একটু যে সংস্কার বা নির্বাচন যে প্রসঙ্গে আলোচনা আসুক না কেন, জুলাই অভ্যুত্থান তো আসলে রাজনৈতিক দলের বাইরে গিয়েও সাধারণ মানুষের একটা বড় অংশগ্রহণ ছিল, যে কারণে এত বড় অভ্যুত্থান হলো। আওয়ামী লীগের মতো দলকে পরাজিত করতে পারলো, তারা পালিয়ে যেতে বাধ্য হলেন।
সেই সাধারণ মানুষের মতামতকে আসলে আমরা নিচ্ছি কিনা এই সংস্কার, নির্বাচন, এই প্রসঙ্গগুলোতে? ঐকমত্য কমিশন বলি বা সংস্কার কমিশন যারাই, তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে। সুশীল সমাজ কিংবা সাধারণ মানুষের মত জানার উপায় কি, বা তারা আসলে সেই চেষ্টাটি করেছে কিনা? রাষ্ট্র সাধারণ মানুষের মত জানতে চায় কিনা? সাধারণ মানুষ তো সবসময় জীবন দেয়, ত্যাগ স্বীকার করে, কিন্তু এর সুফলটা নেয় কিন্তু অসাধারণ মানুষরা। সেটি 90-এর আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে এবং এই 24-এর গণ আন্দোলনের পরেও সাধারণ মানুষ এই যে যত বেয়ারেস হিসেবে মারা গেছে অনেক, তাদের জানে না যে কি তার নাম ঠিকানা, তাদের কি খুঁজে বের করেছে রাষ্ট্র, সরকার, রাষ্ট্র মানে রাষ্ট্রের পক্ষে সরকার, এমনকি এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কজনকে খুঁজে বের করেছেন? আমরা তো এখনও দেখি হাসপাতালে আহতরা আহাজারি করে, বিক্ষুব্ধ হয়, রাস্তা অবরোধ করতে হয় চিকিৎসার দাবিতে। এটা তো খুবই লজ্জাজনক। তাদের মধ্যে হয়তো সচ্ছল ব্যক্তিও আছেন, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ আহত ব্যক্তি আছেন। আমাদের এই যে আপনি বললেন যে রিক্সা চালক, হকার, একেবারে দিনমজুর যারা রাস্তাঘাটে হয়তো বেঘরেই মারা গেছে, কিন্তু তাদের আত্মদানের কোনো মূল্য নেই, তাদের কথা ভাবছে। আমরা কিন্তু নির্বাচন, সংস্কার মানে কথিত সংস্কার, প্রকৃত সংস্কার যদি হতো তাহলে অর্থনৈতিক সংস্কারের একটি কমিশন হতো, শিক্ষা সংস্কারের একটি কমিশন হতো। এই মৌলিক বিষয়গুলো কমিশন হয়নি, কারণ রাষ্ট্র মৌলিক জায়গায় হাত দিতে চায় না, মানে সরকার। উপরে মানে যেগুলো, এই সরকারও কিন্তু জনতুষ্টির, রাজনৈতিক দলগুলো যেভাবে জনতুষ্টির দিকে তাকায় যে কোনটা মানুষ পছন্দ করবে। আপনি দেখুন, আমরা যখন এই কথা বলছি সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, তখন জাফলংয়ে পর্যটন, ঈদের সময় পর্যটকরা গেছে, তাদেরকে বাধা দিয়েছে। এবং সিলেটে আরেকটি জায়গায় বলছে যে এখানে আসা যাবে না, ছেলেমেয়েরা আসতে পারবে না। আর রবীন্দ্রনাথের কাছারি বাড়ি প্রতিসরে ভাঙচুর হয়েছে। তো মানে আইনের, প্রথম হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছিল। বিগত সরকার ছিল জবরদস্তির শাসন, স্বৈরাচারী শাসন, আর এই সরকার শাসনটাই শাসন মানে কি, ব্যবস্থাপনাই করতে পারছে না। মানুষের যে মৌলিক অধিকার, নিরাপত্তা, আপনি কোথায় নিরাপত্তা আছে? তাহলে প্রথম তো হচ্ছে যে এই জনগণের নিরাপত্তা দিতে হবে। এক হচ্ছে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তা, সন্ত্রাসীদের যাতে কাছ থেকে নিরাপত্তা। দ্বিতীয় হচ্ছে তার মৌলিক চাহিদার নিরাপত্তা, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থানের নিশ্চয়তা। আপনি দেখেছেন যে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী 27 লাখ নতুন গত 10 মাসে দরিদ্র হয়েছে। দ্বিতীয় হচ্ছে গত 10 মাসে কমপক্ষে, মানে যদি হিসাবে প্রতি বছর 25 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে। গত 10 মাসে তাহলে কমপক্ষে 20 লাখ প্রবেশ করেছে, কজনের চাকরি হয়েছে। সুতরাং সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। জি, হুমায়রা নূর, একটু আপনার কাছে জানতে চাই যে সংস্কার কমিশনগুলো হয়নি, যেটি নিয়ে আক্ষেপ করেছেন সোহরাব ভাই, পাশাপাশি যেটি হয়েছে সেটিরও কতটা আসলে হয়েছে? যেমন স্থানীয় সরকার কমিশনের প্রধান যিনি ছিলেন তোফায়েল আহমেদ, তিনি আক্ষেপ করেছেন তার সংস্কার কমিশনের বাস্তবায়ন নিয়ে। তিনি বলছেন, আমরা রিপোর্ট দিলাম এপ্রিলের 20 তারিখে, কোনো আলোচনা তো হয়নি, আর সামনে যে হবে তারও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সরকার কি আসলে সংস্কার করতে আদৌ চায়? তাহলে এই সংস্কারগুলো যেগুলোর কোনো বাধা নেই, তার ভবিষ্যৎ কেন অন্ধকারে থাকবে? এই যে এই বিষয়গুলো কিন্তু আমরাও আমাদের মধ্যেও একটা আস্থাহীনতা জায়গা আমাদের আছে, এবং আমরা সেই জায়গাগুলো কিন্তু আমরাও প্রশ্ন করছি। যেমন স্থানীয় প্রশাসনের যেই সংস্কার, পুলিশ প্রশাসনের, জনপ্রশাসনের যে সংস্কার, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন পুলিশ প্রশাসনের যে সংস্কার, এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি খোঁজ নেই যে বিগত বছরগুলোতে, অন্তত বিগত 15 বছরে, আমার সামনে বসে গত দিন একজন সরকারি কর্মকর্তা এসেছিলেন, উনি স্বীকারই করলেন যে এনএসআই ক্লিয়ারেন্সে 3টা ক্রাইটেরিয়া থাকতো। যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে তাদেরকে গ্রিন টিক দেওয়া হতো, যারা বিএনপি করতো তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, আর যারা কোনো দল করতো না তারা যোগ্যতার ভিত্তিতে তাদের কোনো ক্রাইটেরিয়াতেই ফেলা হতো না। তো এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করে 15 বছরে নিয়োগ হয়েছে, এই যে যারা নিয়োগ পেয়েছে এবং ঢালাওভাবে
আমরা তো 10 মাসে ভেবেছিলাম অনেক পরিবর্তন হবে, কিন্তু যে 15 বছরে যেই রাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামোকে যেইভাবে ভঙ্গুর করা হয়েছে, যে আমলাদেরকে বসানো হয়েছে, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। এবং জায়গায় জায়গায় সংস্কার করতে গিয়ে ইভেন সিম্পলি যারা হচ্ছে জুলাই আহত এবং নিহত যে পরিবারগুলো যখন সাহায্যের জন্য অ্যাপ্লাই করে, এই অ্যাপ্লিকেশনের পরবর্তী যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতায় পড়ে তারা মাসের পর মাস ঘুরছে, কিন্তু তারা কিন্তু প্রপার যে সহায়তাটা সরকার প্রমিস করেছিল সেটা পাচ্ছে না। সো সরকারের যে ব্যর্থতা, সেটার পিছনে অনেকাংশে কিন্তু এই প্রশাসনিক অসহযোগিতাও জড়িত। সো এই প্রশাসনকে পরিবর্তন করা ঢালাওভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুরু থেকে বলে আসছি, বাস্তবসম্মতভাবে পরিবর্তন করা জরুরি এবং সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়ে সেই আওয়াজটাও তোলাটা জরুরি ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই প্রস্তাবগুলোই দেখিনি। দেখেন, পুলিশে নির্দিষ্ট ক্যাডার ছাড়া বা নির্দিষ্ট রাজনৈতিক দল ছাড়া পুলিশে কোনো লোক ছিল না, আপনি খোঁজ নেন, কিন্তু সেইখানে কিন্তু এখন পর্যন্ত আমরা একটা সুষ্ঠু পরিবর্তন আমরা দেখি নাই। কিছুদিন আগে একটা আইন আসলো, যেটা হচ্ছে 2018 সালের আইনটা, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যে 2018 সালের আইনটা, সেই আইনটা পরিবর্তন করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে যে তাদেরকে বরখাস্ত করার ব্যাপারে যেই আইন নিয়মটা সেটা প্রয়োগ করা হয়েছে। দেখেন, সেটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। মানে এইটা কি সরকারি চাকরিটা কি একটা সারা জীবনের একটা লাইসেন্স, যে সরকারি চাকরি হইলেই যা খুশি তা করবো আর লাইসেন্স পেয়ে গেলাম? আমি কাছে জানতে চাই, আমরা যেটি দেখলাম যে সরকার যে এপ্রিলের তারিখ ঘোষণার পরও আপনারা চেয়েছিলেন একটি রোড ম্যাপ নির্বাচনের, তো সে নির্বাচনের সে সময় হয়তো আরো বিকল্প অপশন রয়েছে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ডিসেম্বরে চাইলে করা সম্ভব বিকল্প অপশন, কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু রোডম্যাপ একটি ঘোষণা হয়েছে, যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে সংস্কারও অন্যতম একটি বড় দাবি ছিল, সেই জায়গা থেকে যেটি হুমায়রা বলছিলেন যে সব রাজনৈতিক দল ওই প্রেশারটাই সরকারের উপর করছে না, আপনাদের দিক থেকেও আপনারা নির্বাচনের কথাই বারবার বলছেন, এটি কি আসলে এমন কিনা যে আপনারা আসলে নির্বাচনমুখী হয়ে গেছেন, সংস্কারের দিকে খুব একটা নজর আপনাদের নেই? এটা মানে আপনি একটু খুব অন্যায়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে আঙ্গুল তোলা হচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলো সরকার গঠনের বহু বছর আগে থেকেই আমরা সংস্কারের ব্যাপারে আমরা তো কথাবার্তা বলে আসছি। আমি বলেছি, এই সরকার যদি ন্যূনতম কোনো উদ্যোগও না নেয়, রাজনৈতিক দলগুলো যারা পরবর্তীকালে যারা সরকার গঠন করবেন, পার্লামেন্টে যারা যাবেন, তাদের রাজনৈতিক কমিটমেন্ট, তাদের নৈতিক জায়গা আছে সংস্কারগুলো করবার ব্যাপারে। কেন এটা? কারণ গোটা দেশ এখন একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। আপনি একটু আগে সরব ভাইকে বলছিলেন না, সাধারণ মানুষ কোথায়? অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ। তাদের নাম পর্যন্ত আপনি উচ্চারণ করতে চান না। আপনি বলছেন ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, শ্রমিক শ্রমজীবী মানুষের নামটা পর্যন্ত বলতে আপনার কুণ্ঠা। এবং তাদের সাথে গত 10 মাসে আপনি চেষ্টা করছে সরকার কতখানি নিরাপদ দূরত্ব তাদের কাছ থেকে থাকা যায় বললেন, এবং গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে দুর্বৃত্তরা, এবং দুর্বৃত্তরা একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেট, চোর বদমাশ, তাদের একটা যে আনহোলি যে নেক্সাস, এই নেক্সাস এখনও পর্যন্ত বহাল তবিয়তে। গত 10 মাসে কার্যত বরঞ্চ তাদের সাথে আমরা দেখি নানা চেহারা, নানা রাজনৈতিকভাবে তাদের সাথে আনহোলি নানা ধরনের বন্দোবস্ত তৈরি করা হয়েছে। এগুলো এখন খুব বেশি মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আলোচনায় আসছে না, কিন্তু একটু গণেশ উল্টে গেলেই অসংখ্য বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে আসবে। তার মানে মৌলিক কোনো কাঠামোর কোনো ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি। এবং আমি পরিষ্কার করে আমি এটা সরকার প্রধানের কাছে বহুবার এটা বলেছি যখনই সাক্ষাৎ হয়েছে, যে আপনি ভিত্তির জায়গা থেকে দুর্বৃত্ত অর্থনীতির যদি আপনি ন্যূনতম কোনো সংস্কার করতে না পারেন, পুরো এই যে, তাহলে আপনি উপরসে যে রাজনৈতিক সংস্কার, এটা কিন্তু এটা উপরসে থেকে যাবে, এটা কোনো ভিত্তি পাবে না। এবং এই সংস্কার কোনো সাধারণ মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আনবে না। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে যে আপনি ডক্টর দেবপ্রিয়রা শ্বেতপত্র একটা রিপোর্ট দিয়েছিল 6 মাস আগে, দেবপ্রিয়রা আক্ষেপ করে বলছে 6 মাসের সরকার ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করেনি এই যে $16 বিলিয়ন যে পাচার হয়েছে ব্যাপারে উদ্যোগ নেবার জন্য সমস্ত। তার মানে হচ্ছে যে স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, ফলে একটা রাজনৈতিক সরকার লাগবে। সেটা ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে আমি মনে করি আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা আসতে হবে, এবং দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ লাগবে। আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন 24 ঘন্টার সাথে থাকার জন্য ধন্যবাদ।